ফার্স্ট পেপার ইন্টারের, তখন তোমরা এই চ্যাপ্টারের টপিকগুলো আছে এবং আরো অনেক বড়, তবে এই টপিকগুলো আছে। ঠিক আছে, সো এখন যদি ভালো করে বুঝো, ইন্টারের কয়েকটা ক্লাস তোমার জন্য বোঝা সহজ হবে, 2টা বা 3টা ক্লাস তোমার জন্য বোঝাটা সহজ হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া চলো আমরা ক্লাসটা শুরু করি। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো, এমন ভাবে ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা যে কোনো টপিক প্রথমবারই বুঝে যাও। সো আমি চেষ্টা করব, চেষ্টাটা তোমার দিক থেকেও থাকতে হবে, দুইজনের তরফ থেকে যখন চেষ্টাটা থাকবে তখন আমাদের ক্লাসটা 100-100 হবে। ঠিক আছে, ওকে ফাইন। আজকে ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো, এই টপিকগুলোর নাম এখানে লেখা আছে। ঠিক আছে, ওকে। প্রথমে হচ্ছে আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক। হ্যাঁ দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা যেটার সাথে তোমরা কম বেশি পরিচিত, যেখানে নর্মালি এই একটা ভূমির সমান্তরালে একটা রেখা থাকে, যে রেখাটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর হচ্ছে তোমার আহ এই এক্স অক্ষের উপরে লম্ব একটা রেখা থাকে যেটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এবং এই দুইটা অক্ষ একটা আরেকটাকে ছেদ করে হচ্ছে যে বিন্দুটাতে, সেই বিন্দুটার নাম হচ্ছে অরিজিন। অরিজিনকে ও দিয়ে প্রকাশ করা হয়, এটার বাংলায় বলে এটাকে মূল বিন্দু, এবং মূল বিন্দুর স্থানাঙ্কটাকে ধরা হয় 0,0। এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এরা কিন্তু পরস্পর সমকোণে ছেদ করে, লম্বভাবে ছেদ করে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো মনে করো একটা বিন্দু স্থানাঙ্ক 2,3। 2,3 এই কথাটার মানে হচ্ছে বিন্দুটা মূল বিন্দু থেকে 2 ঘর ডান দিকে, 3 ঘর উপরের দিকে। তো দেখো এই বিন্দুটা মূল বিন্দু থেকে 2 ঘর ডানে, 3 ঘর উপরে, সো এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 2,3। একইভাবে একটা বিন্দু স্থানাঙ্ক যদি হয় -3,1, হ্যাঁ -3,1 যদি হয়, ধরো একটা বিন্দু -3,1, দেখো এইটা প্রথমটাকে বলে হচ্ছে ভুজ, পরেরটাকে বলে কোটি। এখানে ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে 3। এখন দেখো ভুজটা হচ্ছে নেগেটিভ, ভুজটা নেগেটিভ কিন্তু কোটি কিন্তু পজিটিভ। তো ভুজ নেগেটিভ মানে হচ্ছে বিন্দুটা আছে মূল বিন্দু থেকে বাম দিকে, ভুজ নেগেটিভ মানে বিন্দুটা মূল বিন্দু থেকে বাম দিকে আছে, ভুজ পজিটিভ মানে বিন্দুটা মূল বিন্দু থেকে ডান দিকে আছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ভুজটা নেগেটিভ, তাহলে বিন্দুটা আছে মূল বিন্দু থেকে বাম দিকে, কয় ঘর বাম দিকে ভাই? 3 ঘর বাম দিকে, 1 2 3, 3 ঘর বাম দিকে। আর কোটি যেহেতু পজিটিভ, তার মানে বিন্দুটা মূল বিন্দু থেকে উপরের দিকে আছে, আর কোটি নেগেটিভ হলে বিন্দুটা মূল বিন্দু থেকে নিচের দিকে আছে। ঠিক আছে, তাহলে ভুজ যদি পজিটিভ হয় বিন্দুটা আছে মূল বিন্দু থেকে ডান দিকে, ভুজ নেগেটিভ হলে আছে বাম দিকে। কোটি যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে, কোটি নিচে নেগেটিভ হলে বিন্দুটা আছে নিচের দিকে। তাহলে এটা হচ্ছে 3 ঘর বাই 1 ঘর উপরে, 1 2 3 ঘর বাই 1 ঘর উপরে, এটা হচ্ছে তোমার -3,1। ঠিক আছে, আর তোমরা আমাকে বলবা যে এই যে এখানে একটা বিন্দু আমি আঁকলাম, এই বিন্দুটা স্থানাঙ্ক কত? দেখি কে বলতে পারো এই বিন্দুটা স্থানাঙ্ক কত। খুব ভালো করে গুনে গুনে বলবা যাতে ভুল না হয়। ঠিক আছে, নাহিদ বলছো ভাই এটা বুঝতে পারলাম না। নাহিদ, আমি এখনো কিছু বুঝাই নেই। আমি যেটা বলছি যে ভূমির সমান্তরালে একটা রেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এক্স অক্ষের উপরে লম্ব একটা রেখা, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু, আর মূল বিন্দু স্থানাঙ্ককে ধরা হয় 0,0। অ্যাকচুয়ালি এটা একটা গ্রাফ, গ্রাফের কাজ হচ্ছে যে কোনো বিন্দুকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা, চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করা, যে বিন্দুটার অবস্থান চিত্রের কোন জায়গায় আছে, বিন্দুটার অবস্থান চিত্রের কোন জায়গায় আছে। দেখো এই বিন্দুটার অবস্থান কোন জায়গায় আছে, মূল বিন্দু থেকে ডান দিকে যাব, 1 2 3 4 5 ঘর ডান দিকে গেলাম, যেহেতু 5 ঘর ডান দিকে গেছি ভুজ হচ্ছে 5। তারপরে নিচের দিকে যাচ্ছি, 1 2 3 4 ঘর নিচের দিকে গেছি, তাই কোটি হচ্ছে -4। ঠিক আছে, তাহলে 5, -4, হ্যাঁ 5, -4। তাহলে এখন তোমরা বলো তো ভাইয়া, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুটা, এই বিন্দুটা, এটা স্থানাঙ্ক কি হবে বলো? এটা হচ্ছে মূল বিন্দু থেকে দেখো 1 2 3 4, 4 ঘর বামে গেছি, 2 ঘর নিচে গেছি, যেহেতু 4 ঘর বামে তাহলে ভুজ হচ্ছে -4, যেহেতু 2 ঘর নিচে তাহলে কোটি হচ্ছে -2। ঠিক আছে, ওকে। 1 2 3 4, 4 ঘর বামে তাই ভুজ -4, 2 ঘর নিচে তাই কোটি হচ্ছে -2। ওকে, তাহলে যেটা বললাম যে ভূমির সমান্তরাল একটা রেখা এক্স অক্ষ, আর এক্স অক্ষের উপরে লম্ব একটা রেখা ওয়াই অক্ষ, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো বিন্দুকে আমরা চিত্রের সাহায্যে প্রেজেন্ট করার একটা পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তো কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটা বিন্দুর 2টা করে মান থাকে, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি।
ভুজকে ইংরেজিতে বলে অ্যাবসিসা, কোটিকে বলে হচ্ছে অর্ডিনেট। ওকে, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে কেউ আসো, ইংলিশ ভার্সনে কেউ আসো এখানে, তো ভুজটাকে ইংরেজিতে বলে নেগেটিভ। ওয়াই অক্ষের উপরের দিকটা হচ্ছে পজিটিভ, নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো ভুজ মিন করে এক্স অক্ষের দিকে কয় ঘর গেছে, কোটি মিন করে ওয়াই অক্ষের দিকে কয় ঘর গেছে। যেমন একটা বিন্দু স্থানাঙ্ক যদি হয় 7,8, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় 7,8, তাহলে বিন্দুটা দেখো, যেহেতু ভুজ 7 মানে পজিটিভ, তাহলে এক্স অক্ষের দিকে ডান দিকের দিকে 7 ঘর যাবে, 7 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 ঘর। আর কোটি যেহেতু পজিটিভ 8, তাহলে 8 ঘর উপরের দিকে যাবে, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে তোমার 7,8 বিন্দু, 7,8 বিন্দু। 7 ঘর ডানে, 8 ঘর উপরে, 5 ঘর ডানে, 4 ঘর নিচে, এটা 0 ঘর ডানে, 0 ঘর উপরে। ঠিক আছে, মানে এটা যা আছে তাই, কোনো হাঁটাহাঁটির দরকার নেই, চলাচলের দরকার নেই। এটা হচ্ছে 3 ঘর বায়ে 1 ঘর উপরে, এটা হচ্ছে 4 ঘর বায়ে 2 ঘর নিচে। ওকে, এখন বলো তো ভাইয়া, এই যে এইটাকে তোমরা দেখতেছো এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ যখন লম্বভাবে ছেদ করছে, এই পুরা গ্রাফ পেপারটা টোটাল 4টা ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। টোটাল গ্রাফ পেপারটা 4টা ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম ভাগটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। আমি একটু লিখে দিই, এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ, চতুর্ভাগ। এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগ। কেউ কিন্তু আমরা খাতায় তুলবো না, খালি শুনে যাব। আর এটা হচ্ছে ভাইয়া চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, ফার্স্ট কোয়াড্রেন্টে বা প্রথম চতুর্ভাগে যে বিন্দুগুলো আছে, প্রত্যেকটা বিন্দুর কিন্তু ভুজ পজিটিভ, কোটি পজিটিভ, ভুজ পজিটিভ, কোটি পজিটিভ। প্রত্যেকটা বিন্দু প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা বিন্দুর ভুজ কোটি দুইটাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে দেখো, ভুজ সবসময় নেগেটিভ হবে, কোটি পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দুর ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ। যেমন মনে করো আরেকটা বিন্দু যদি হয় -1,7 বা -1,4, ধরো -1,4 বিন্দুটা কোথায় হবে, 1 ঘর বায়ে 4 ঘর উপরে, এটা হচ্ছে তোমার -1,4। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের বৈশিষ্ট্য কি? দ্বিতীয় চতুর্ভাগের বৈশিষ্ট্য হচ্ছে ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ, ভুজ হবে নেগেটিভ, কোটি হবে পজিটিভ। এখন তোমরাই বলো তৃতীয় চতুর্ভাগের বৈশিষ্ট্য কি? তৃতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দুর, এখানে তো অসংখ্য বিন্দু আছে, যে কোনো বিন্দুর ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। তাহলে কোনো একটা বিন্দুর ভুজ কোটি দুইটাই যদি নেগেটিভ হয়, তাহলে বিন্দুটা কিন্তু ভাইয়া তৃতীয় চতুর্ভাগে আছে। একইভাবে কোনো একটা বিন্দুর ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ, তাহলে বিন্দুটা থাকবে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, সো এটাই হচ্ছে গ্রাফের বেসিক আইডিয়া। আমরা সবাই কি ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হইলে ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানায় দাও। আর গ্রাফ কি তোমরা এর আগের ক্লাসে 8-এ একটু হালকা পাতলা দেখছিলা কি? কেউ কি 8-এ, ক্লাস 8-এ হালকা পাতলা গ্রাফ দেখছিলা কিনা? দেখলে আমাকে একটু ইয়েস লিখে দাও। ঠিক আছে, ইয়েস লিখে দাও। এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা, এটার নাম হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো দে কার্তে নামে একজন গণিতবিদ এই সিস্টেমটা আবিষ্কার করেন, তার নাম অনুসারে এটার নাম হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বাট স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু আরো একরকম হয়, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা তোমাদেরকে এইচএসসি তে শেখানো হবে। ঠিক আছে, তো স্থানাঙ্ক ব্যবস্থা আসলে তোমাদের একটু জানার জন্য বলে রাখি, যারা যারা একটু বড় টার্গেট ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, 9-এ পড়ো ঠিক আছে, বাট একটু উপরের ক্লাসের জ্ঞান নিতে চাও, তা তাদেরকে একটু বলে রাখি যে স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। আমরা হচ্ছে ক্লাস 9-এ 10-এ যেটা পড়তেছি, সেটা হচ্ছে তোমার কার্তেসীয় স্থানাঙ্ক, সেটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক। আর ইন্টারে উঠে আমরা আরেকটা স্থানাঙ্কের সাথে পরিচিত হব, সেটার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, ওকে। ওকে,
এখন তোমাদের উদ্দেশ্যে একটা পোল, এতটুকু যা পড়াইলাম এর বেসিসে একটা পোল। আমি আশা করব তোমরা যারা যারা এখন এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করছো এই পোলটার আনসার তোমরা সঠিকভাবে দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা একটা পোল লঞ্চ করে দেই। খুব বেশি সময় নিবা না। এখানে কি বলছে, আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্কে পরস্পর ছেদি অক্ষ দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। একটা স্থানাঙ্ক, কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যে পরস্পর ছেদি যে অক্ষরেখা দুইটা আছে, পরস্পর ছেদি মানে হচ্ছে একটা আরেকটাকে ছেদ করে। হ্যাঁ, একটা আরেকটাকে ছেদ করে। সো একটা আরেকটাকে ছেদ করে, এই যে ছেদ করে। তো পরস্পর ছেদি অক্ষরেখা দুইটার মধ্যবর্তী কোণটা আসলে কত। ঠিক আছে, সো দেখো তোমরা একটা পোল পেয়ে গেছো। আমায় একটু জানাই দিও যে এটার আনসারটা তোমরা পারতেছো কিনা। বাবার টাইম আছে তো। ওকে, টাইম শেষ করে দিই তাহলে। ঠিক আছে, সো কি বলছে ভাই, পরস্পর ছেদি অক্ষরেখা দুইটার মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, একটু দেখাই দেই। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এরা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে তোমার মূল বিন্দু বা অরিজিন। আর এদের মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একইভাবে এই কোণটাও 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ, প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি করে। এই কোণটাও হচ্ছে তোমার 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণই এক সমকোণ। তাহলে আনসারটা হচ্ছে 90 ডিগ্রি। অপশন বি হচ্ছে আমাদের এটার রাইট আনসার। ঠিক আছে, তো যারা যারা রাইট আনসার দিছো সবার আগে দিছে হচ্ছে তামিম হাসান, এরপরে আলফি, ফাহিম ফয়সাল, তার বর্ণিল কুমার, তারপরে হচ্ছে মিসবাহ উদ্দিন। 5 জন সহ যারা যারা রাইট আনসার দিছো সবাইকে কনগ্রাচুলেশন। এটা সহজ কোশ্চেন ছিল, তারপরও সবাই এটা রাইট আনসার দিতে পারো নাই। হ্যাঁ, খুব অল্প সংখ্যক স্টুডেন্টই আসলে রাইট আনসার দিছো। এটা আমার জন্য দুঃখজনক। তোমাদের কিন্তু ক্লাসে মনোযোগ অনেক বাড়াইতে হবে। পানি, কফি, ব্ল্যাক কফি। ঠিক আছে, ক্লাসে কিন্তু মনোযোগ বাড়াইতে হবে, কারণ এটা খুবই বেসিক একটা কোশ্চেন ছিল, মাত্রই পড়াইলাম। এনিওয়ে, এইটা খুব ভালো করে বুঝবা, শুনবা, ফিল করার চেষ্টা করবা। ম্যাথ হচ্ছে ফিল করার জিনিস, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, তাহলে জিনিসগুলো তোমার অনেকদিন মনে থাকবে। আজকে একজন বলছো না যে ভাই ম্যাথ মনে থাকে না। তো ম্যাথ মনে থাকে না কেন? মনে থাকে না, ম্যাথ না, যে কোনো সাবজেক্ট মনে রাখার কিছু টেকনিক আছে। তো টেকনিকটা ক্লাসের মাঝখানে আমি একটু শেয়ার করবো, আগে এটা একটু পড়ায়নি। ঠিক আছে, সো কোনো বিন্দু থেকে অক্ষরেখার দূরত্ব, এটা খুব ভালো করে পড়বো এবং এমন ভাবে বুঝবো এটা যাতে প্রথমবারের চেষ্টায় আমরা বুঝে ফেলতে পারি। ঠিক আছে, মনে করো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তো একটা বিন্দু, মনে করো একটা বিন্দু হচ্ছে তোমার 3,2। বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফোর্থ? এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে আমাকে একটু কমেন্টে জানায় দাও। বিন্দুটা আছে হচ্ছে মূল বিন্দু থেকে 3 ঘর ডান দিকে, 2 ঘর উপরের দিকে। মূল বিন্দু থেকে ধরো 3 ঘর ডানে, 2 ঘর উপরে। এখানে তো আঁকা নাই, ঘর আঁকা নাই, তাহলে আমরা র্যান্ডম ধরে নিচ্ছি 3 ঘর ডানে, 2 ঘর উপরে। এটা হচ্ছে বিন্দুটা, হ্যাঁ, র্যান্ডম ধরে নিলাম। গ্রাফ আঁকা থাকলে বিন্দুটা সুন্দর করে আঁকতে পারতাম। 3 ঘর ডানে, 2 ঘর উপরে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট আছে। এখন বলো তো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? 3, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে 3,2 বিন্দুর দূরত্বটা কত? আমাকে কি কেউ বলতে পারবা? দেখো খুব ভালো করে দেখো, এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব আমরা বের করব। বুঝার চেষ্টা করতে হবে কিন্তু ভাইয়া। তো এই বিন্দুটা থেকে যদি আমি এক্স অক্ষের উপরে আমি একটা লম্ব আঁকি, তাহলে খুব ভালো করে দেখো, এই বিন্দুটা আঁকতে গেলে আমার কি করতে হয়েছে, মূল বিন্দু থেকে 3 ঘর ডানে যাইতে হয়েছে, আর 2 ঘর উপরে যাইতে হয়েছে। 3 ঘর ডানে, 2 ঘর উপরে, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু এতটুকু। এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু এতটুকু, মানে 2 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 2 একক। দূরত্ব কত? 2, 2 একক।
ঠিক আছে? ওকে ফাইন। এখন তাহলে তোমরাই বলো যে এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু? ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত একক সেটা আমাকে বলো। সেভাবে বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত একক? ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে 3,2 বিন্দুর দূরত্বটা কত একক? কত একক? ওয়াই অক্ষ থেকে বিন্দুটা আছে 3 ঘর ডান দিকে। দেখো এটাও কিন্তু এইখানে যদি দাগ দেই, এটা 3 হলে কিন্তু ভাই এটাও 3, এটাও কিন্তু 3। তাহলে বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 3 ঘর ডান দিকে আছে। ঠিক আছে, 3 ঘর ডান দিকে আছে, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 একক। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3 একক। ওকে ফাইন। এখন ধরো আরেকটা বিন্দু, যে বিন্দুটা হচ্ছে তোমার যে বিন্দুটা হচ্ছে তোমার -3,2, -3,2। বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? এই -3,2 বিন্দুটা কোন চতুর্ভাগে? আমাকে কেউ বলতে পারবা? -3,2 এই বিন্দুটা কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে, তাই না? তাহলে মূল বিন্দু থেকে 3 ঘর বায়ে 2 ঘর উপরে। মূল বিন্দু থেকে আমরা 3 ঘর বায়ে যাব, 2 ঘর উপরে যাব। যেহেতু ঘর আঁকা নাই, আমার চোখের আন্দাজে আমি মাপটা নিচ্ছি। 3 ঘর বায়ে 2 ঘর উপরে। এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে -3,2। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই বিন্দুটা -3,2 বিন্দুটা এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব আসলে কত? এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব আসলে কত? তোমরা আনসার দাও। এক্স অক্ষ থেকে দূরত্ব কত? বলো, এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব বের করার জন্য এখান থেকে যদি আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকি, লম্ব আঁকি, দেখো এখানে আসার জন্য কি করতে হয়েছে? মূল বিন্দু থেকে আমার 3 ঘর বাইরে যেতে হয়েছে, 3 ঘর বাইরে যেতে হয়েছে, 2 ঘর উপরে যাইতে হয়েছে। 3 ঘর বাইরে গেছি, যেহেতু বাইরে গেছি তাই এখানে একটা মাইনাস। আর তুমি যদি বলো এই দূরত্বটা কত, এই দূরত্বটা কিন্তু 3। দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়, ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়। তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত ভাইয়া? 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 500 মিটার। বাট কখনো কি বলবা যে তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব -5 কিলোমিটার? হ্যাঁ, নেগেটিভ কিন্তু হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়। সো এক্স অক্ষ থেকে এটা দূরত্ব হচ্ছে 2 একক। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওয়াই অক্ষ থেকে এই সেম বিন্দুটার দূরত্ব কত? দেখি কে বলতে পারে সঠিকভাবে। সঠিকভাবে কে বলতে পারে সে হচ্ছে ইন্টেলিজেন্ট, কারণ সব তথ্য আমি বলে দিছি। হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কতটুকু দেখি কে বলতে পারে। একটা পানি দিয়ে। খুব ভালো করে দেখো, ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব, এই যে এখান থেকে কিন্তু 3 ঘর বায়ে গেছি, 3 ঘর বায়ে গেলে এটা -3 হয়, ঠিক আছে, বাট দূরত্ব সবসময় পজিটিভ হয়। তাহলে এটা 3 ঘর বায়ে গেছি, ঠিক আছে, বাট দূরত্ব কিন্তু নেগেটিভ ভ্যালুটা নিব না, নেগেটিভটাকে পজিটিভ করে নিব, নেগেটিভটাকে পজিটিভ করে নিব। ঠিক আছে, নেগেটিভটাকে কি করব? পজিটিভ। ওকে, ওকে। ধরো এই বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক মনে করো -2, -4। এটা থার্ড কোয়াড্রেন্টে। এখন তাহলে তোমরাই বলো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কত, ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কত? দেখি কে কে চালাক আছো। এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? খুব ভালো করে খেয়াল করো, আমি যদি এখান থেকে এখানে একটা লম্ব আঁকি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 2 একক, এটা হচ্ছে তোমার 4 একক, 2 ঘর বায়ে 4 ঘর নিচে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 2 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তোমার হ্যাঁ, ওয়াই অক্ষ, সরি ভুল বললাম, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 2 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 4 একক, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 2 একক। ঠিক আছে, এক্স অক্ষ থেকে 4 একক, ওয়াই অক্ষ থেকে 2 একক। রূপম দেব খুব সুন্দরভাবে লিখে দিছো, থ্যাংক ইউ তোমাকে। সুহানো আনসার দিছে ঠিকঠাক,
রূপম দেবের একদম বাংলা দিয়ে খুব সুন্দর করে লিখে দিয়েছে যেভাবে আমি লিখি, ঠিক আছে। এক্স অক্ষ থেকে 4 একক, ওয়াই অক্ষ থেকে 2 একক, ওকে ফাইন। তাহলে ভাই আমি তোমাদেরকে এখন একটা ফর্মুলা শেখাবো। ফর্মুলাটা হচ্ছে এক্স অক্ষ থেকে এক্স কমা ওয়াই একটা যদি বিন্দু হয়, বা যে কোনো বিন্দুর দূরত্ব, হ্যাঁ, এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলাটা আগে শিখাই। এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, দেখো হ্যাঁ খুব ভালো করে দেখো, এক্স অক্ষ থেকে এই প্রথম বিন্দুটার দূরত্ব ছিল 2 একক, এটা কিন্তু কোটি, এটা ভুজ, এটা কোটি। তাহলে এক্স অক্ষ থেকে এই 3 2 বিন্দুর দূরত্বটা কিন্তু কোটির মান। আবার ওয়াই এক্স অক্ষ থেকেই তো খেয়াল করতেছি, এক্স অক্ষ থেকে 3 2 বিন্দুর দূরত্বটা কিন্তু কোটির মান। আবার একইভাবে এক্স অক্ষ থেকে -3, 2 বিন্দুর দূরত্বটাও কিন্তু ভাই কোটির মান কিন্তু, হ্যাঁ কোটির মান। বিন্দুর দূরত্ব কি? কোটি, বিন্দুটার কোটি। এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু কি হচ্ছে? বিন্দুটার কোটি। কিন্তু কোটি যদি নেগেটিভ হয়, যেমন এখানে কোটি হচ্ছে -4, কোটি যদি নেগেটিভ হয় তাহলে কি দূরত্ব -4 হবে? দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়। তো যে কোনো কিছুকে পজিটিভ করার উপায় কি? বলতো, যে কোনো কিছুকে পজিটিভ করার উপায় হচ্ছে একটা মডুলাস সাইন ইউজ করা। মডুলাস সাইন বাংলায় বলে পরম মান বা অ্যাবসোলিউট সাইন। এই মডুলাস সাইনটা এরকম হয়, এটার ভিতরে যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে তাহলে এটার ভ্যালু হয়ে যায় পজিটিভ। আবার যদি কোনো পজিটিভ ভ্যালুও থাকে এটার মধ্যে, তাহলে ওইটা পজিটিভই থাকে, এটার কোনো চেঞ্জ হয় না। তো পরম মান বা মডুলাস সাইনটা হচ্ছে এমন একটা সাইন, যেই সাইনটার কাজ হচ্ছে নেগেটিভ কোনো কিছুকে পজিটিভ করে দেওয়া। তো এটার ভিতরে যদি নেগেটিভ কিছু থাকে তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ কিছু থাকলে তো এটা পজিটিভই থাকবে। তাহলে আমি একটা কাজ করি, আমি সূত্রটাকে একটু এডিট করি, সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার কোটি। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ 2, এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি যদি সূত্রের সাথে মিলায় দেখি যে এক্স অক্ষ থেকে 3, 2 বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ 2, মানে মডুলাস অফ বিন্দুটার কোটি ইকুয়ালস টু হচ্ছে 2 একক। আবার দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মডুলাস অফ 2 ইকুয়ালস টু হচ্ছে 2। কিন্তু এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব যদি বের করি, যে এক্স অক্ষ থেকে -2, -4 এই বিন্দুটার দূরত্ব যদি বের করি, তাহলে এই বিন্দুটার কোটি হচ্ছে -4, এটার সাথে মডুলাস দিলে এটা হয়ে যাবে +4। ঠিক আছে, তাহলে একইভাবে আমি লিখতে পারি যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু হচ্ছে মডুলাস অফ বিন্দুটার ভুজ। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, উদাহরণ দিয়ে দেখায় দিই। যেমন ওয়াই অক্ষ থেকে 3 2 বিন্দুর দূরত্ব হচ্ছে এই বিন্দুটার ভুজের মডুলাস। ভুজ হচ্ছে 3, তার মডুলাস দিলে এটার ভ্যালু 3 থাকবে। কিন্তু ভাই ওয়াই অক্ষ থেকে যদি এই বিন্দুটার দূরত্ব বের করো, তাহলে এটার ভুজের মডুলাস, ভুজ কিন্তু ভাই -3 এর মডুলাস যখন তুমি নিবা এটা কিন্তু +3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার কোটি, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার ভুজ। এই দুইটা সূত্রই হচ্ছে আমরা এই স্লাইডটাতে শিখলাম। তো আমরা কি এই সূত্র দুইটা একদম ব্যাখ্যা সহ বুঝতে পারছি, ফিল করে বুঝতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারতেছি যে কি হচ্ছে ব্যাপারটা, কেন মডুলাসটা ইউজ করতেছি, কেন নেগেটিভটাকে পজিটিভ করতেছি? কারণ হচ্ছে দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, দূরত্বকে সবসময় আমরা পজিটিভ মান দিব আর কি। হ্যাঁ, ভুজ কাকে বলে? ওই যে একটা বিন্দুর যে প্রথম দিকে কমার আগে যেটা থাকে সেটা হচ্ছে ভুজ। মানে একটা বিন্দু মূল বিন্দু থেকে কতটুকু ডান দিকে বা কতটুকু বাম দিকে আছে সেটা বোঝানোর জন্য যে মানটা, সেটা হচ্ছে ভুজ। ঠিক আছে, একজন বলছো যে ভাইয়া এইটা মানে কি? এইটা মানেই তো ভাই এতক্ষণ বুঝাইলাম, এটা মানে হচ্ছে মডুলাস। এটাকে বলে হচ্ছে মডুলাস। হ্যাঁ, মডুলাস হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরের কাজ হচ্ছে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেওয়া। হ্যাঁ, এটার ভিতরে যদি তুমি -1 দাও তাহলে এটার ভ্যালু হবে 1, যদি শুধু 1 দাও তাহলেও ভ্যালু হবে 1। এটার ভিতরে যদি তুমি -3 দাও তাহলে এটা হয়ে যাবে 3, নেগেটিভ কোনো কিছুকে পজিটিভ করে দেওয়া।
আর যদি পজিটিভ কোনো কিছু এটার ভিতরে পাঠায় দাও তাহলে তার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তুমি এইভাবে চিন্তা করো, মডুলাস হচ্ছে এমন একটা মেশিন যেটার ভিতরে যদি তুমি পজিটিভ কিছু দাও তাহলে সেটা অপরিবর্তিতই থাকবে, ওটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু নেগেটিভ কিছু দিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তো যারা যারা ক্লিয়ার, ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানা দাও। আবরার রহমান বলছে স্যার একটু আবার বুঝান। ভাই বুঝান না ভাই, বুঝান। ঠিক আছে, তোমাদের লেখাগুলা লেখো তোমরা ঠিকই, অনেক সময় ফেসবুকে দেখলাম সেদিন শোভন একজনের আনসার দিছে, তোমরা এমন ভাবে মেসেজ লেখো যে মেসেজগুলো আসলে স্টুডেন্ট সুলভ হয় না। ঠিক আছে, আমরা কিন্তু ভিডিও ক্লাস শেষে ভিডিওটা কিন্তু আবার দেখব। ঠিক আছে, আবার দেখব, যদিও মনে হচ্ছে যে বুঝতে পারছি, তারপরেও আবার দেখবো। আর যারা বুঝো নাই তারা তো আবার দেখবে। আমার যেহেতু টপিকগুলো শেষ করতে হবে, এই সবগুলা টপিক শেষ করার পরে আমার যদি হাতে সময় থাকে তাহলে আমি আবার বুঝাই দিব না। ঠিক আছে, সবগুলা টপিক শেষ করি, কারণ এরপরের টপিকগুলোও তো আমার বুঝাইতে হবে কয়েকবার করে। সবগুলো শেষ করে টাইমের মধ্যে যদি আমি শেষ করতে পারি তারপরে আমি আবার প্রয়োজনে বুঝাবো না। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস বলতেছিলাম না, মনে রাখার টেকনিক কি, যে কোনো কিছু মনে রাখতে গেলে সেই জিনিসটাকে আগে ভিজুয়ালাইজ করতে হয়। যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে জিনিসটা মনে রাখাটা খুব ইজি হয়। তাহলে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করি, ম্যাথ তো ভিজুয়ালাইজ করা সহজ, স্পেশালি জ্যামিতি। যে জ্যামিতির গ্রাফটা যদি তুমি ভালো করে বুঝো, বিন্দুটা কোথায় আছে না আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই জিনিসগুলো খুব সহজে ফিল করা যায়, ভিজুয়ালাইজ করা যায়, মনে রাখা সহজ হয়। যেমন কেমিস্ট্রির বিক্রিয়াগুলো আমরা অনেক সময় আর্টিফিশিয়ালি ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম। হ্যাঁ, কিভাবে চেষ্টা করতাম, যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়, পানি, H2O। তোমরা কি এগুলো শিখছো কেমিস্ট্রিতে, 9 10 9 শিখছো? তো হাইড্রোজেনটাকে চিন্তা করতাম এরকম, হাইড্রোজেন এটা একটা প্রাণী, হ্যাঁ এরকম একটা হাইড্রোজেন, এইভাবে চিন্তা করতাম আমি এভাবে, যে এটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে তোমার অক্সিজেন। হ্যাঁ, এটা আরেকটা প্রাণী। হ্যাঁ, এ হচ্ছে অক্সিজেন। এই দুইটা মিলে একটা আরেকটার কাছে আসলে পানি হয়ে যাচ্ছে। ওকে, তো যে কোনো কিছু, একজন বলছে যে ভাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়তে কষ্ট হয়, তো বাংলাদেশের ঘটনাগুলো যদি তুমি ভিজুয়ালাইজ করো তাহলে জিনিসগুলো তোমার মনে রাখাটা সহজ হবে। ধরো যে 71-এ কি হয়েছে, পাক হানাদার বাহিনী কি করলো, 25শে মার্চ রাতে সারা ঢাকা শহরে অত্যাচার শুরু করলো। হ্যাঁ, বিভিন্ন ছাত্রাবাসে, বাসা বাড়িতে তছনছ করা শুরু করলো। এই জিনিসটা তুমি চোখ বন্ধ করে একবার ফিল করার চেষ্টা করো, কি হইলো। দেখো যে রাতের অন্ধকার, দু একটা ল্যাম্পপোস্ট জ্বলতেছে, তুমি পাক হানাদার বাহিনী কি করতেছে, তাদের গাড়ি নিয়ে এসে থেমে থেমে বিভিন্ন জায়গায় গোলাগুলি করতেছে, মানুষজনকে দাঁড় করায় গুলি করে মেরে ফেলতেছে। এই জিনিসটা ফিল করো, চোখ দিয়ে দেখার চেষ্টা করো, তোমার কল্পনার চোখ দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে জিনিসগুলো মনে রাখাটা তোমার জন্য সহজ হবে। তুমি জাস্ট মুখস্থ করে গেলা তাহলে কিন্তু ভাই ভুলে যাবো। ঠিক আছে, আসো এই অঙ্কটা, সরি এই টপিকটা এবার আমরা কিন্তু সেকেন্ড টপিকে চলে গেছি। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু বুঝাই দিব, তার আগে তোমরা খুব ভালো করে ফর্মুলাটা বুঝো। ঠিক আছে, কিভাবে ফর্মুলাটা আসছে, প্রতিপাদন সহ আমরা অঙ্কটা করার মানে সূত্রগুলো বোঝার চেষ্টা করব। প্রতিপাদন যদিও পরীক্ষায় আসে না, হ্যাঁ এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারলে অঙ্ক করা যায়, কিন্তু তুমি যখন প্রতিপাদনটা জানবা তখন এই জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করতে সহজ হবে। সো যারা হচ্ছে ম্যাথে ভালো করতে চাও, ম্যাথের প্রতি প্যাশন, তারা হচ্ছে ফর্মুলাগুলোর ডেরাইভেশন, প্রতিপাদন জানবা। আর যাদের কোনো মতে পাস করা দরকার তারা ফর্মুলাটা মুখস্থ রাখলেই হবে, মুখস্থ রাখলে অঙ্ক করা যায়। তো মনে করো আমি একটা ফর্মুলার ডেরাইভেশন দেখাই দিই। এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। তো এখান থেকে এক্স একটা বিন্দু স্থানাঙ্ক মনে করো, এটা হচ্ছে এ বিন্দু, বা ধরলাম এটা হচ্ছে তোমার পি বিন্দু। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1। হ্যাঁ, এটার ভ্যালু থাকতে পারে 2,3 হতে পারে, 4,7 হতে পারে, 9,3 হতে পারে, যে কোনো একটা ভ্যালু থাকবে, আমি x1, y1 ধরে নিলাম। আর এটা হচ্ছে আরেকটা বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম কিউ বিন্দু। এইটার স্থানাঙ্ক ধরলাম আমি x2, y2। ঠিক আছে, খুব ভালো করে বুঝো, এটা কিন্তু ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি। এখন তুমি এখান থেকে তুমি যদি এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকো, হ্যাঁ একটা লম্ব আঁকলাম, তাহলে আমাকে বলো তো ভাইয়া এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, আর এই ডিস্টেন্সটা কত। দেখো মূল বিন্দু থেকে x2 পরিমাণ ডানে, y2 পরিমাণ উপরে,
এই ডিস্টেন্সটা কিন্তু ভাই x2 আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার y2। x2 পরিমাণ ডানে, y2 পরিমাণ উপরে। দেখো এটা বুঝছি কিনা। এটা যদি বুঝে থাকি তাহলে এবার দেখো তো, আমি যদি এখান থেকে x অক্ষের উপরে একটা লম্ব আঁকি, এখান থেকে x অক্ষের উপরে একটা লম্ব আঁকি, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত বলো তো আমাকে? এইটা হচ্ছে ভাই x1 আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার y1। দেখো এতটুকু চিত্র কি আমরা বুঝতে পারছি? এতটুকু চিত্র আমরা বুঝতে পারছি কিনা? সলিড লাইন দিলাম, হ্যাঁ সলিড লাইন দিলাম, ডট ডট না দিয়ে। ওকে ওকে, তাহলে এখন তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, দেখি কে বলতে পারো যে এইটুকু কত? এইটুকু কত দেখি কে বলতে পারে? এতটুকু x2, মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x2, মূল বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে x1, তাহলে এতটুকু ডিস্টেন্সটা কত দেখি কে বলতে পারে? সবার আগে কে বলতে পারে? সূত্র প্রতিপাদন কি? প্রতিপাদন মানে হচ্ছে একটা সূত্র কিভাবে তৈরি হয়েছে, সূত্রটার গঠন প্রক্রিয়াটা কি, এটাই হচ্ছে সূত্রটার প্রতিপাদন, সূত্রটা প্রমাণ করা। ঠিক আছে, ভেরি গুড। পুরাটা x1, এতটুকু x2, তাহলে এটা হচ্ছে তোমার x1 মাইনাস x2। ওকে, আচ্ছা ভাই পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত? পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু এইটা, এটা হচ্ছে পি কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই যে পিঙ্ক কালারের লাইনটা, পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা আমরা বের করব। আমরা পি কিউ এর দূরত্ব বের করব, পি থেকে কিউ এর দূরত্ব বের করব, বা পি কিউ এর দৈর্ঘ্য বের করব। পি থেকে কিউ এর দূরত্ব, অথবা কিউ থেকে পি এর দূরত্ব, অথবা পি কিউ রেখার দৈর্ঘ্য বের করতেছে। ঠিক আছে, এখন তুমি বলো পি কিউ রেখার দৈর্ঘ্য যে আমি বের করব, আমি যদি একটা কাজ করি, কি কাজ করব আবার? আমি যদি এই পি বিন্দু থেকে এইটার উপরে একটা লম্ব আঁকি, এই লম্বটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে, কারণ এই রেখাটা এক্স অক্ষের উপর লম্ব। এখান থেকে যদি আমি এটার উপর লম্ব আঁকি, এটা কিন্তু সমান্তরাল হবে। এটা যদি x1 মাইনাস x2 হয়, এটাও কিন্তু ভাইয়া, যেহেতু এটা x1 মাইনাস x2, এটাও কিন্তু ভাই x1 মাইনাস x2 হবে। ঠিক আছে, এটাও হবে x1 মাইনাস x2। আমাকে তোমরা এখন বলবা যে ভাই এইটা কত হবে, এইটা কত হবে দেখি কে বলতে পারো? এইটা কত হবে? আগেই বলে ফেলছে অর্থ, সেটা হচ্ছে y2 মাইনাস y1। এটা হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 হবে। ঠিক আছে, এটা হবে y2 মাইনাস y1। এখন বলো তো ভাই, এই যে লম্বটা আঁকছি এখানে, এই বিন্দুটার একটা নাম দিলাম, এটা পি কিউ, এটার নাম কি দিব? এটার নাম দিলাম আর, পি কিউ আর। দেখো তো ভাই পি কিউ আর কি একটা সমকোণী ত্রিভুজ কিনা? পি কিউ আর কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। পি কিউ আর সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণ কোনটা ভাইয়া? এটা সমকোণ হচ্ছে ভাইয়া, এটা সমকোণ হচ্ছে এই যে এইটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি বলতে পারি যে অতিভুজের বর্গ মানে পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু অপর বাহু দুইটার বর্গের যোগফল। অপর বাহু হচ্ছে পি আর, আরেকটা হচ্ছে কিউ আর। তাহলে পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ওকে, অতিভুজের বর্গ অপর বাহু দুইটার বর্গের যোগফল, এটা কিন্তু ক্লাস 8-এ তোমরা শিখছো, পিথাগোরাসের উপপাদ্য। ওকে ফাইন, তাহলে তোমরাই বলো যে পরের লাইনে আমি লিখতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি আর স্কোয়ার। এখন পি আর এর দৈর্ঘ্য কত? পি আর এর দৈর্ঘ্য হচ্ছে x1 মাইনাস x2। পি আর এর দৈর্ঘ্য হচ্ছে x1 মাইনাস x2, এইটার বর্গ, প্লাস কিউ আর কি? কিউ আর হচ্ছে তোমার এতটুকু, কিউ আর, কিউ আর এটার ভ্যালু হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1, এইটার বর্গ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলরেডি
কি পাইলাম অলরেডি আমরা পি কিউ স্কোয়ারের ভ্যালু পাইলাম। তাহলে আমাকে বলো যে পি কিউ এর ভ্যালু কি হবে? পি কিউ এর ভ্যালু তাহলে স্কোয়ারটা যদি ডান দিকে চলে যায় রুট ওভার হয়ে যাবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এবং যখন ধরো যে রুট ওভার যখন হয় তখন কিন্তু সাথে একটা প্লাস মাইনাস হয়, এটা কি আমরা জানি? ধরো এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস রুট ওভার 25, তার মানে প্লাস মাইনাস 5। এটা কি আমরা জানতাম আগে যেরকম প্লাস মাইনাস যে হয়, স্কোয়ারটা যখন ডান দিকে রুট হয়ে যায় তখন একটা প্লাস মাইনাস আসে, ঠিক আছে? প্লাস হইতে কারণ কি প্লাস 5 এর উপরে বর্গ করলেও 25 হবে, মাইনাস 5 এর বর্গ করলেও 25 হবে। প্লাস 5 এর বর্গ করলেও 25 হবে, মাইনাস 5 এর বর্গ করলেও 25 হবে। এক্স এর বর্গ হচ্ছে 25, এক্স এর ভ্যালু কত হইলে এটার বর্গ 25 হয়? ভাই এক্স এর ভ্যালু মাইনাস 5 হইলেও এটার বর্গ 25 হবে, এক্স এর ভ্যালু প্লাস 5 হইলেও এটার বর্গ 25 হবে, ঠিক আছে? ওকে ফাইন। কিন্তু ভাইয়া এখানে যদি আমি নেগেটিভটা দিই তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পি কিউ মানে হচ্ছে পি এবং কিউ বিন্দুর দূরত্ব। এখন দুইটা বিন্দুর দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? দুইটা বিন্দুর দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব ইজ অলওয়েজ পজিটিভ, ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ। দ্যাটস ওয়াই আমি এখানে নেগেটিভটা দিব না, শুধু পজিটিভটা রাখবো। কোনো নেগেটিভটা রাখবো না, শুধু পজিটিভ রাখবো। পজিটিভ রাখা আর না রাখা একই, কিছু না থাকলে পজিটিভই বোঝায়। কেন নেগেটিভটা রাখলাম না? কারণ হচ্ছে দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় পজিটিভ হয়, এই কারণে এটা রাখলাম। এখন তোমরা খেয়াল করো যে এখানে x1 মাইনাস x2 হোল স্কোয়ার আছে, এখানে y1 মাইনাস y2 হোল স্কোয়ার আছে, কিন্তু আমার এখানে আসছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে কি মিললো? একটু পার্থক্য থাকলো। এখন শোনো, পার্থক্যটাও আসলে এটা পার্থক্য না। কেন পার্থক্য না? তোমরা কি এটা জানো? আমাকে বলতে পারবা তোমরা 3 মাইনাস 5 হোল স্কোয়ারের ভ্যালু কত? আমাকে কি কেউ বলতে পারবা? 3 মাইনাস 5 হোল স্কোয়ারের ভ্যালু কত? কে বলতে পারো? 3 মাইনাস 5 হোল স্কোয়ার ভ্যালু কত? 4। হ্যাঁ 4 না এটা? 3 মাইনাস 5 মানে হচ্ছে -2, -2 এর বর্গ হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 4। আবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 5 মাইনাস 3 হোল স্কোয়ারের বর্গ কত, তাহলে কত হবে বলো তো? এইটার ভ্যালু তো 4 হবে, তাই না? উপরে যদি স্কোয়ার থাকে মানে উপরের পাওয়ারটা যদি জোর হয় তাহলে বামে কে আছে ডানে কে আছে সেটা ম্যাটার করে না, ডান বাম চেঞ্জ করলেও ভ্যালুটা সেম থাকে। উপরের পাওয়ারটা যদি জোর হয় তাহলে ডানের লেফট আর রাইট যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলেও জিনিসটা সেমই থাকে। তাহলে উপরের পাওয়ারটা যেহেতু বর্গ মানে স্কোয়ার মানে জোর, তাহলে তুমি এটাকে বলতেই পারো যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে পিকিউ। পিকিউ, ঠিক আছে? ওকে, এখন x1 মাইনাস x2 এই কথাটার মানে কি? এই কথাটার একটা বাংলা মিনিং আছে। বাংলা মিনিং হচ্ছে বিন্দু দুইটার, যেই দুইটা বিন্দুর দূরত্ব ক্যালকুলেশন করতেছো সেই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য। x1 মাইনাস x2 মানে হচ্ছে দুইটা বিন্দুর ভুজের পার্থক্য, ভুজের বিয়োগফল। y1 মাইনাস y2 মানে হচ্ছে যেই দুইটা বিন্দুর দূরত্ব মাপতেছো সেই দুইটা বিন্দুর কোটির পার্থক্য বা কোটির বিয়োগফল। তাহলে এটাকে যদি আমি বাংলায় বলি যে দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে রুট ওভার বিন্দু দুইটার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। সো আমার সাথে তোমরা কয়েকবার একটু জোরে জোরে একটু লাউডলি বলো তো ভাইয়া, আমার সাথে সাথে বলবা, আমি একবার বলবো তারপরে তোমরা 3বার বলবা, ঠিক আছে? দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার বিন্দু দুইটার ভুজের পার্থক্যের বর্গ যোগ বিন্দু দুইটার কোটির পার্থক্যের বর্গ। বলো তো, দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। শেষ। আর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, এতটুকু রাখলেই হবে, ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কয়ার দিয়ে আর ভাঙানোর কোনো দরকার নেই। চরণিকা জিজ্ঞেস করছিল, ভাঙালেও সমস্যা নেই বাট দরকার নেই। আমি যদি ভাই y2 মাইনাস y1 লিখি কোনো ভুল হবে না। এখানে তোমাদের বইয়ে দেখবা এটা লেখা আছে x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার, একই জিনিস, সব একই জিনিস। তোমাদের বইয়ে দেখবা এই সূত্রটা লেখা আছে এইভাবে যে x2 মাইনাস x1
হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটার সাথে রুট ওভার, একই জিনিস, এটা একই। এই যে দেখালাম 3 মাইনাস 5 হোল স্কোয়ার আর 5 মাইনাস 3 হোল স্কোয়ার একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। তাহলে আমার সাথে সাথে বলছো তোমরা, কে কে বলছো যে দুইটা বিন্দু দূরত্ব মানে হচ্ছে রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। ওকে ওকে, এখানে আর কোনো পরম মান দিতে হবে না, এখানে ভ্যালু অলওয়েজ পজিটিভ আসবে, যেহেতু স্কোয়ার আছে সবসময় পজিটিভ আসবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখন এক্সাম্পল 1, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। পরীক্ষায় যখন এই অঙ্কটা আসবে সিকিউতে, তখন কিভাবে করব আমি একটু দেখাই দিই। হ্যাঁ, সিকিউতে যদি আসে আমরা লিখবো হচ্ছে এইভাবে, ধরি বিন্দুদ্বয় নাম দিলাম একটা পি, প্রথম বিন্দুটার নাম দিলাম পি, আর দ্বিতীয় বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ, পি ও কিউ। অতএব বিন্দু দুটির দূরত্ব পি কিউ, বিন্দু দুটার দূরত্ব হচ্ছে পি কিউ ইকুয়ালস টু রুট ওভার বিন্দু দুইটার ভুজের পার্থক্যের বর্গ। প্রথমটার ভুজ হচ্ছে -3, খুব ভালো করে দেখো আমি কিভাবে ভুজের পার্থক্যটা বের করতেছি, খুব ভালো করে দেখো। প্রথমটার ভুজ হচ্ছে -3, এটা হচ্ছে প্রথম বিন্দুটার ভুজ। দ্বিতীয় বিন্দুটার ভুজ হচ্ছে -7, ঠিক আছে, প্রথম বিন্দুটার ভুজ -3, দ্বিতীয় বিন্দুটার ভুজ -7। এই দুইটার পার্থক্য মানে এই দুইটার বিয়োগফল, ভুজ দুইটার পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, ভুজ দুইটার পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। কোটি কি? 7 আর 3, 7 আর 3, তাহলে কোটির পার্থক্যের বর্গ। শেষ। এখন ক্যালকুলেট করলে যা আসে, দেখো এটা -3, এটা +7 হবে না ভাইয়া? -3 -7 +7, -3 +7 মানে হচ্ছে কত? +4। তাহলে এটা হচ্ছে তোমার 4 স্কোয়ার, আর এটা আসতেছে তোমার 7 - 3, এটাও 4, এটাও 4 স্কোয়ার। তাহলে এটা আসতেছে 4 4 16 যোগ 16, তার মানে 32। 32 মানে হচ্ছে 16 গুণন 2, তাহলে এটা আসতেছে 4√2। 4√2, তাহলে বিন্দু দুইটার দূরত্ব হচ্ছে পি কিউ। 4√2 একক, একক কথাটা একটু লিখতে হবে যদি সিকিউতে আসে। 4√2 একক। ভুজ দুইটার বিয়োগ করব, -3 আর -7 বিয়োগ করব, কোটি দুইটা বিয়োগ করব, 7 আর 3 বিয়োগ করব, বিয়োগ ফলগুলোর বর্গ নিব, তারপরে যোগ করব। তুমি যদি উল্টাটা করতা, যে -7 থেকে -3 বিয়োগ করতে, এটা আগে লিখতা এটা পরে লিখতা, 3টা আগে লিখতা 7টা পরে লিখতা, তাহলেও কিন্তু জিনিসটা সঠিকই হইতো, কোনো নাম্বারই কাটা যেত না, একই আনসারই আসতো, ঠিক আছে। সো অঙ্কটা আমরা কারা কারা বুঝছি ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানায় তো। নন্দিনী, তুমি বলছো x2 - x1 দেয়া যাবে না। নন্দিনী দেখো, আমি কিন্তু তোমার এটা আগেও একবার বলছি যে তুমি আগে পরে যাই করো, কোনো অসুবিধা নেই, দেওয়া যাবে। বইয়ের সূত্রটা এরকম, আমি লিখছি এরকম, সবই সঠিক, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো নন্দিনী। এখন দেখো এই জিনিসটা আরো যদি তুমি ফিল করতে চাও, তোমার যদি সিকিউতে আসে এতটুকুই এনাফ, বাট তুমি যদি একটু ফিল করতে চাও, যেমন অ্যাডভান্স স্টুডেন্ট যারা একটু অ্যাডভান্স মেন্টালিটির, তারা কিন্তু অঙ্কগুলো ফিল করার চেষ্টা করে আসলে ব্যাপারটা হয়েছেটা কি। তুমি যদি একটু ফিল করতে চাও তাহলে উপায় আছে। দেখো ভাইয়া, ফিল করতে চাইলে দেখো, আমাকে বলো তো এই পি বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে আর কিউ বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে। দুইটা বিন্দুই কিন্তু ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। একটা হচ্ছে -3,7, -3,7, এটা হচ্ছে পি বিন্দু, -3,7। আর একটা বিন্দু হচ্ছে কিউ বিন্দু, -7,3, -7,3 ধরলাম, এটা হচ্ছে কিউ বিন্দু, -7,3। দুইটা বিন্দুই সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন এই দুইটা বিন্দুর দূরত্ব মানে এই দূরত্বটার মাপ কত? এই দূরত্বটার মাপ হচ্ছে তোমার, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 4√2 একক, এক্স অ্যাক্সিস
ওয়াই অ্যাক্সিস অরিজিন। এই যে এইভাবে ভিজুয়ালাইজ করবে। আমি তো ছবিটা এঁকে দিলাম, বাট তুমি এটা চোখ বন্ধ করে দেখো, একটা গ্রাফ পেপার দেখা যায়। ইমাজিন করি, চলো ইমাজিন করা শিখি। সায়েন্সে তো ইমাজিনেশন পাওয়ার অনেক স্ট্রং থাকতে হবে। হ্যাঁ, আমরা একটু সবাই চোখ বন্ধ করি, চোখ বন্ধ করো সবাই। হ্যাঁ, চোখ বন্ধ করার পরে দেখো তো অনেকগুলো এরকম খাঁজকাটা ঘর আছে। হ্যাঁ, ভূমির সমান্তরালে অনেকগুলা রেখা আছে চিকন চিকন, আবার এর উপর এই রেখাগুলোর উপরে লম্ব অনেকগুলা রেখা আছে। হ্যাঁ, একদম মাঝখান দিয়ে একটা মোটা রেখা, যেটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে একটা লম্ব রেখা, মোটা লম্ব রেখা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর দুইটা অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু অরিজিন ও। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগে দুইটা বিন্দু আছে, একটা পি এবং একটা কিউ। দ্বিতীয় চতুর্ভাগে দুইটা র্যান্ডম বিন্দু নাও মনে মনে। ঠিক আছে, এখন বিন্দু দুইটার দূরত্ব দেখো তো কি হবে। বিন্দু দুইটার দূরত্ব হচ্ছে 4√2 একক। আমি জানি না সবাই আমার সাথে ট্রাই করছো কিনা, যারা যারা ট্রাই করছো আমাকে একটু জানাতো যে ভাই ইমাজিন করে ফিল করছি। তাহসিন বলছে ভাই আমি তো চোখ বন্ধ করলে কিছুই দেখতে পাচ্ছি না। ভাই চোখ বন্ধ করে সবাই দেখতে পারে না, ঠিক আছে, বাট যারা পারে তারা অনেক পারে। রবীন্দ্রনাথের একটা গান আছে যে চোখের কি জানি কি জানি গানটা, যে চোখের আলোয় দেখবো কি অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। লাইনটা ভুলে গেলাম, কারো মনে থাকলে আমি একটু মনে করাই দিও। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। যখন আলো নাই তখন অন্তরের চোখ দিয়েই দেখা যায়। এই দেখার ক্ষমতা সবার থাকে না, এটা ডে বাই ডে গ্রাজুয়ালি বিল্ড আপ হয়। ঠিক আছে, তো চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। ঠিক আছে, আলো নাই কিন্তু তারপরেও দেখা যায়, ফিল করা যায়। তুমি কি ভাবছো যারা হচ্ছে জন্মান্ধ, যারা একেবারেই একদম জন্ম থেকে অন্ধ, তারা কিছু দেখে না? তারাও দেখে, তারা তাদের মতো করে দেখে, তোমার মতো করে দেখে না, তারা তাদের মতো করে দেখে। ঠিক আছে, ওকে। এইটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এমন একজনের গল্প বলবো তাহলে, যে এই ব্যক্তিটা জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই দৃষ্টিশক্তি হারায়, শ্রবণ শক্তি হারায়, বাক শক্তি হারায়। হ্যাঁ, দেখার ক্ষমতা হারায় ফেলে, শোনার ক্ষমতা হারায় ফেলে, কথা বলার ক্ষমতা হারায় ফেলে। হ্যাঁ, জন্মের কয়েক সপ্তাহের পরই বা কয়েক মাসের মধ্যে, একদম 1 বছরের আগেই আর কি। তো এরকম একটা অবস্থা, যে লোকটা অন্ধ, বধির এবং বোবা, এরকম একটা মানুষ, একজন ভদ্র মহিলা, যে মহিলাটা পরবর্তীতে গ্রাজুয়েশন করছে, বিশ্ব জয় করছে। হ্যাঁ, এমন একটা মহিলার কথা তো আজকে না, নেক্সট ডে বলবো, যে হচ্ছে বিশ্ব জয় করছে, যাকে আমরা মানে ওয়ার্ল্ডের যারা ফেমাস পার্সন, রিনাউন্ড পার্সন, হ্যাঁ, মানে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা, তাদের মধ্যে ওই ভদ্র মহিলার নাম আছে। ঠিক আছে, আজ গল্প নেই, হ্যাঁ আজও গল্প আছে, আমার ক্লাসে গল্প থাকবে। ওকে, এই অঙ্কটা এক্সাম্পল 2, 0 0 আর সাইন থেটা কস থেটা, দুইটা বিন্দু, একটা একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে সাইন থেটা কমা কস থেটা। এই বিন্দু সময়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে, এটা তোমাদের বইয়ের অনুশীলনীর 1-এর ঘ। ঠিক আছে, আমরা আগের মতোই ধরে নিব, ধরি বিন্দু দুটি পি ও কিউ। ঠিক আছে, বিন্দু দ্বয়ের দূরত্ব পি কিউ ইকুয়ালস টু √ওভার ভুজ দুইটার পার্থক্যের বর্গ, 0 আর সাইন থেটা, একটার ভুজ 0 আর একটার ভুজ সাইন থেটা, তাহলে 0 মাইনাস সাইন থেটা হোল স্কোয়ার, প্লাস কোটি দুইটার পার্থক্যের বর্গ, 0 মাইনাস কস থেটা। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো 0 মাইনাস সাইন থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা, তার উপরে স্কোয়ার। 0 মাইনাস কস থেটা হচ্ছে মাইনাস কস থেটা,
তার উপরে স্কোয়ার। এখন নেগেটিভ কোনো কিছুর উপরে যদি পাওয়ার যদি জোর থাকে নেগেটিভ কোনো কিছুর উপরে, তাহলে নেগেটিভ জিনিসটা পজিটিভ হয়ে যায়, মানে মাইনাস চিহ্নটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থেটা, আর এটা হচ্ছে তোমার কজ স্কোয়ার থেটা। এখন সাইন স্কোয়ার থেটা যোগ কজ স্কোয়ার থেটা, এটা কিন্তু একটা ফর্মুলা যেটা তোমরা ত্রিকোণমিতিতে শিখছো, ত্রিকোণমিতিতে পড়ছো। সাইন স্কোয়ার থেটা যোগ কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু কি হয়? ইকুয়ালস টু 1 হয়। কোন ভাবে পড়াইছে? সাইন স্কোয়ার থেটা যোগ কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 হয়। শিখোতে কোন ভাবে পড়াইছে বলো? √1, একের বর্গমূল হচ্ছে 1 একক। শেষ। আমার আগে আনসার তোমরা বলে দিচ্ছ, থ্যাংক ইউ তোমাদেরকে। এটা আমার খুব দেখতে ভালো লাগে যে আমার স্টুডেন্টরা আমার আগে আনসার করে ফেলে, বের করে ফেলে। ভেরি গুড। ওকে, কে শিখাইছে এটা? এসবি শিখাইছে? এইটা এক্সাম্পল 3। মূল বিন্দু থেকে এত ও এত বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। মূল বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব আর এই বিন্দুটা দূরত্ব সমান, তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। তোমাদের বইয়ের অঙ্ক, অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। আমরা লিখবো, ধরি বিন্দুদ্বয় প্রথমটা না দিলাম পি বিন্দু, তুমি এ বিও দিতে পারো, কোনো অসুবিধা নাই। আবার এস ভিও দিতে পারো, একটা বিন্দু এস আর একটা বিন্দু ভি, তাহলে বিন্দু দুইটা দূরত্ব কি হবে? এস ভি। তো বিন্দুদ্বয় পি ও কিউ এবং আর এটা হচ্ছে মূল বিন্দু আছে না, এবং মূল বিন্দুটাকে আমি ও ধরতেছি। মূল বিন্দু ও, মূল বিন্দু স্থানাঙ্ক কি? মূল বিন্দুর ভুজও 0 হয়, কোটিও 0 হয়। মূল বিন্দুকে ইংরেজিতে কি বলে? অরিজিন বলে। এই যে এটা হচ্ছে মূল বিন্দু, এই যে এইটা হচ্ছে মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দু। গ্রাফে যদি তুমি দেখো, এই যে এইটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। দুইটা অক্ষের ছেদ বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু, যেটা স্থানাঙ্ক হচ্ছে 0,0। ওকে, তাহলে বিন্দুদ্বয় পি ও কিউ এবং মূল বিন্দুটা হচ্ছে 0,0। ঠিক আছে, এখন বলো মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত? মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু কি হবে? মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওপি, দূরত্বটা কি হবে? ওপি। ওপি এর ভ্যালু আমরা বের করব। মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব ওপি বের করব। ওপি কিভাবে বের করব? এই ভুজ দুইটার পার্থক্য, পি আর ও এর পার্থক্য, -5 -0 অথবা 0 -5, তোমার যেটা ইচ্ছা। -5, প্রথম বিন্দুটার ভুজ -5, দ্বিতীয় বিন্দুটার ভুজ হচ্ছে 0, পি এর ভুজ -5, ও এর ভুজ হচ্ছে 0, এই দুইটার পার্থক্য তার বর্গ, যোগ এটার প্রথম বিন্দুর কোটি পি, প্রথম বিন্দুর কোটি 5, দ্বিতীয় বিন্দুর কোটি 0, 5 - 0। তাহলে এটা আসবে কত? এটার ভ্যালু আসতেছে 25, এটার ভ্যালু আসতেছে 25, তার মানে এটা আসতেছে √50। ঠিক আছে, √50 আসতেছে। হিসাব করো, এটা 25, এটা 25, যোগ করলে 50। ওকে, এবার আসো মূল বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বটা কি হবে? মূল বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব হচ্ছে ও কিউ। ও কিউ বের করবো এবার। ও কিউ, ও আর কিউ এর দূরত্ব 5 - 0, ভুজ দুইটার পার্থক্যের বর্গ, যোগ কে -0, কোটি দুইটার পার্থক্যের বর্গ। তাহলে কি আসতেছে এখানে? এখান থেকে আসতেছে 25, আর এখান থেকে আসতেছে কে -0, মানে শুধু কে, তার উপরে স্কোয়ার, মানে কে স্কোয়ার, এতটুকুই আসতেছে। এখন প্রশ্নে কি বলছে? মূল বিন্দু থেকে এই বিন্দুটা আর এই বিন্দুটা দূরত্ব সমান, সমদূরবর্তী, মানে এক সমান দূরত্ব। মূল বিন্দু থেকে এটার দূরত্ব আর মূল বিন্দু থেকে এটার দূরত্ব সমান। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, ওপি আর ও কিউ সমান, এটা প্রশ্নে বলছে।
প্রশ্ন মতে ওপি আর ও কিউ সমান, ঠিক আছে? ওপির ভ্যালু কত? ওপির ভ্যালু হচ্ছে √50, আর ও কিউর ভ্যালু কত? ও কিউর ভ্যালু হচ্ছে 25 প্লাস কে স্কোয়ার। আমি যদি রুটটা তুলে দিতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, উভয় পক্ষকে বর্গ করলে এটা হবে 50 আর এটা হবে 25 প্লাস কে স্কোয়ার। একটু ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। ব্র্যাকেটে কি লিখবো? উভয় পক্ষকে বর্গ করে। এইটা এই সাইড নোট গুলা লিখলে তোমাদের টিচাররা খুশি হয়, ঠিক আছে? এসএসসি পরীক্ষার খাতা যারা দেখবে তারা খুশি হবে, স্কুলের টিচাররা খুশি হবে। তাহলে এখান থেকে আবার অনেক টিচার আছে প্রাইভেট না পড়লে মার্ক দিতে চায় না, তারা এই ছোটখাটো ইস্যুতে মার্ক কেটে বসে থাকে, যদি এটা করা উচিত না, ঠিক আছে? এটা না লিখলেও আসলে তেমন কোনো ক্ষতি হয় না, কিছু যায় আসে না, এটা যে বর্গ করা হয়েছে দেখেই বোঝা যায়। তারপরেও টিচারদের স্যাটিসফ্যাকশনের দিকে খেয়াল রাখা আমাদের স্টুডেন্টদের দায়িত্ব। সো আমরা পরীক্ষার খাতা এমন ভাবে রাখবো যাতে করে টিচার চাইলেও মার্ক কাটতে না পারে। এখান থেকে কে স্কোয়ারের ভ্যালু কি হবে? কে স্কোয়ারের ভ্যালু হবে 50 মাইনাস 25, মানে শুধু 25। 50 থেকে 25 বিয়োগ করব, তাহলে এখান থেকে আমরা কে স্কোয়ারের ভ্যালু পাবো হচ্ছে 25। এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে প্লাস মাইনাস √25। তাহলে এখান থেকে কে সমান আসবে প্লাস মাইনাস 5। বলো কারা কারা ক্লিয়ার? ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানা দাও, অঙ্ক শেষ। শুধু 5 কিন্তু লিখলে মার্ক কাটা হবে, এটা আমি হলেও মার্ক কাটতাম। শুধু 5 না, প্লাস মাইনাস 5, ঠিক আছে? প্লাস মাইনাস 5। ওকে, এখানে এক্সাম্পল 4-এ এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে। এ বি সি তিনটা বিন্দুর মধ্যে কোনটা পি এর সবচেয়ে নিকটবর্তী আর কোনটা সবচেয়ে দূরবর্তী, ঠিক আছে? আমরা এটা কিভাবে বের করবো জানো? এ বি সি তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা পি বিন্দুর সবচেয়ে কাছে আছে আর কোন বিন্দুটা সবচেয়ে দূরে আছে, কিভাবে বের করব? প্রসেসটা কি বুঝতে পারছি? বের করার উপায় কি? ধর তিনটা বিন্দু আছে, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। তো কোন বিন্দুটা, এই তিনটার মধ্যে কোন বিন্দুটা সব পি বিন্দুর সবচেয়ে কাছে আছে আর কোনটা সবচেয়ে দূরে আছে, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রসেসটা কি, এটা কি আমরা বুঝতে পারছি? দুইটা বিন্দু দূরত্বের সূত্র আমরা না হয় পারবো, সূত্রের প্রতিপাদনও দেখাইছি, মুখস্থ করেও পারা যাবে। কিন্তু ভাইয়া কোন সূত্র কখন অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু বুঝতে পারতে হবে। এটাই হচ্ছে ব্রেনের খেলা। সূত্র মনে রেখে অ্যাপ্লাই করতে পারা না, সূত্রটা কখন অ্যাপ্লাই করতে হবে, কখন কোন কেসে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এটা বুঝতে পারাই হচ্ছে তোমার মানে এখানে তোমার খেলাটা আর কি, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব বের করবো, তাহলে পি বিন্দু থেকে তিনটা বিন্দুরই দূরত্ব বের করব। যেই দূরত্বটা সবচেয়ে কম সেটা সবচেয়ে কাছে আছে, যেই দূরত্বটা সবচেয়ে বেশি সেটা সবচেয়ে দূরে আছে। শেষ। এখন দেখো অঙ্কটা তুমি পারবা। আমার করার দরকার আছে অঙ্কটা? আমার করার দরকার আছে কি? আমরা যদি পি থেকে এর দূরত্ব মনে করে এটা পি এ বের করি, হ্যাঁ? তো পি এ যদি বের করি, পি এ কি হবে? √, ঠিক আছে? পি এ মানে এ বিন্দু আর পি বিন্দুর দূরত্ব। তো ভুজ দুটার পার্থক্য 10 বিয়োগ 3 অথবা 3 বিয়োগ 10, যেটা খুশি সেটা তুমি লিখতেই পারো, আগে পরে কোনো ম্যাটার করতেছে না। 3 বিয়োগ 10 লেখো, কোনো সমস্যা নেই, একই জিনিস। এটা -2, এটা 5, -2 -5 কোটি দুইটার পার্থক্যের বর্গ, ঠিক আছে? কত আসতেছে ভাইয়া? এই ভ্যালুটা কত আসতেছে? এইটা আসতেছে 7, এইটা আসতেছে 7, 7 7 49, 49, এটা আসতেছে √98, √98, 7 7 49, 7 49, 98,
এবার দেখো পি থেকে বি বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে পিবি। পিবি এর ভ্যালু কি আসতেছে? পিবি এর ভ্যালু, তাহলে বি বিন্দু আর পি বিন্দু দূরত্ব, তাহলে ভুজ দুটার পার্থক্য 3 - 7। এবার হচ্ছে বিন্দুটা এইটা, এই বি বিন্দু আর পি বিন্দু দূরত্ব 3 - 7, 3 - 7 হোল স্কয়ার প্লাস -2 - 6 হোল স্কয়ার। কত আসে এটা? এটা কত আসতেছে বলো তো? 3 - 7 মানে হচ্ছে 4, 4 স্কয়ার মানে হচ্ছে 16, 8 8 64, এটা হচ্ছে 8 - 8 এর উপরে স্কয়ার মানে 64, আর এটা হচ্ছে 16, তাহলে কত আসে? 64 যোগ 16 80, √80 আসতেছে, √80। ঠিক আছে, এবার পি থেকে সি এর দূরত্ব পিসি, সি এর দূরত্ব পিসি বের করব। এবার কিন্তু বিন্দুটা এটা, এই দুইটা বিন্দু দূরত্ব, তাহলে এবার কি করব? 3 আর -3 পার্থক্য, একটা বিন্দু হচ্ছে 3 আর একটা বিন্দুর ভুজ হচ্ছে -3, এই দুইটার পার্থক্য, এক বিন্দুর ভুজ 3 আর একটা বিন্দুর ভুজ -3, দুইটার পার্থক্য মানে বিয়োগফল। পার্থক্য শব্দটার মানেই হচ্ছে বিয়োগফল, হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে। এবার কোটি দুইটার পার্থক্য, একটার কোটি হচ্ছে -2 আর একটার কোটি হচ্ছে 5, -2 আর একটা কোটি 5, এই দুইটার বিয়োগফল তার বড়। এখন দেখো তো এই ভ্যালুটা কত আসে? 3 আর 3, এটা তো 6, তার মানে এটা হচ্ছে 36, আর এটা হচ্ছে 49, আর এটা তো হচ্ছে -7, তার উপরে স্কোয়ার করলে 49, √85। ঠিক আছে, √85। এখন বলো, তোমরাই বলো, কোন বিন্দুটা সবচেয়ে কাছে আছে আর কোন বিন্দুটা সবচেয়ে দূরে আছে? এটা কিন্তু তোমরা অলরেডি বুঝে যাওয়ার কথা। এখান থেকে তুমি খেয়াল করো, মান সবচেয়ে কম হচ্ছে পিবি, তারপরে পিসি, তারপরে পিএ, পিবি, তারপরে পিসি, তারপরে পিএ, সবচেয়ে বড় হচ্ছে পিএ, তারপরে হচ্ছে পিসি। দেখো এটার ভ্যালু √98, এটা রুটের ভিতরে 80, এটা রুটের ভিতরে 85, তাহলে সবার সবচেয়ে বড় হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। পিবি হচ্ছে সবচেয়ে ছোট, পিসি হচ্ছে তার চেয়ে ছোট, পিসি হচ্ছে মানে সেকেন্ডটা, সবচেয়ে বড় হচ্ছে পিএ, তার থেকে ছোট পিসি, তার থেকে ছোট পিবি। সবচেয়ে কাছে কোন বিন্দুটা আছে? অতএব পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী বিন্দু, সবচেয়ে নিকটবর্তী, এই তিনটার মধ্যে সবচেয়ে নিকটবর্তী, এই তিনটার মধ্যে কিন্তু, হ্যাঁ, সবচেয়ে নিকটবর্তী বিন্দু কি হবে বলো? আর পি এর সবচেয়ে দূরবর্তী বিন্দু কি হবে? সবচেয়ে নিকটবর্তী হবে বি বিন্দু, আর সবচেয়ে দূরবর্তী বিন্দু হবে হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, দেখো বুঝছি কিনা, বুঝতে পারছি কিনা? আর মাঝখানে আছে হচ্ছে আমাদের সি বিন্দুটা। সো বুঝলে ভাই একটু ক্লিয়ার লিখে দিও। অঙ্কগুলো তোমাকে ফিল করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, শুধু অঙ্ক না, যে কোনো সাবজেক্ট, বাংলা, বিজিএস, এগুলো যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে হচ্ছে তোমার জিনিসগুলো মনে রাখা সহজ হয়। বুঝছো? 69-এর গণ অভ্যুত্থান তুমি চিন্তা করো, চোখ বন্ধ করে চিন্তা করো, সারা বাংলাদেশের মানুষজন, ঢাকা শহরের মানুষজন রাস্তায় নেমে আসছে। চিন্তা করো তখনকার দিনে 69 সালে মানুষজন তখন কি পড়তো? হ্যাঁ, মানুষজন কিন্তু এরকম স্টাইলিশ টি শার্ট, ড্রপ শোল্ডার এগুলো কিন্তু পড়তো না। মানুষজন হয়তো হাফ শার্ট পরতো, একটা প্যান্ট পরতো, প্যান্ট গুলা ঢোলা ঢোলা ছিল। হ্যাঁ, তো এরকম মানুষজন বের হয়েছে রাস্তাঘাটে, আন্দোলন করতেছে। হ্যাঁ, তো আন্দোলন করতেছে, এর মধ্যে গুলি টুলি চলতেছে, এরকম একটা কিছু চিন্তা করো, ভিজুয়ালাইজ করো, তাহলে জিনিসটা তোমার জন্য মনে রাখাটা সহজ হবে। ঠিক আছে, প্রসাদ বলছে আবার বুঝান ভাই। প্রসাদ, আই এম এক্সট্রিমলি সরি, পুরাটা শেষ করার পরে যদি আমার সময় থাকে তাহলে বুঝাবো। ঠিক আছে, পুরাটা শেষ করি, আমার আরো টপিক আছে ভাই। একটা জিনিসে বেশি সময় দিলে অন্য জিনিসগুলোতে আমার সময়টা আসলে পর্যাপ্ত দিতে পারবো না, আমার টাইম স্লট ভাগ করা থাকে, যে এই টপিকে এতটুকু, এই টপিকে এতটুকু। আদারওয়াইজ আমার একটা চ্যাপ্টারের সবগুলো টপিক যদি আমি না পড়াই, একটা টপিক ধরো অনেকক্ষণ সময় নিয়ে পড়ালাম আর একটা টপিক স্কিপ করলাম, তাহলে তো হবে না ভাই, টাইমের সাথে আমাকে একটা ব্যালেন্স করতে হয়। ঠিক আছে,
সো তারপরেও ভাইয়া তোমার আমি চেষ্টা করব আরেকবার রিপিট করা যায় কিনা। যদি আমি চেষ্টা করতে পারি তো খুবই ভালো, আর না পারলে তুমি অবশ্যই ভিডিওটা আবার দেখতে হবে। ঠিক আছে, নিজেকে চেষ্টা করতে হবে, নিজের চেষ্টাটাই সবচেয়ে বড়। আমার চেষ্টার থেকেও তোমার চেষ্টাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা এক্সাম্পল 5, পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং Q3,2 বিন্দুর দূরত্ব সমান। মানে এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর কিউ বিন্দুর দূরত্ব সমান। তাহলে এটা প্রমাণ করতে হবে। অনুশীলনীর 10 নম্বর অঙ্ক দেখতেই পাচ্ছ, এসএসসি পরীক্ষায় কত কত জায়গায় আসছিল, দেখতে পাচ্ছ কত কত জায়গায় আসছিল। সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তো প্রশ্নটা কি বলছে, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান। প্রসাদকে বুঝাবো এই অঙ্কটা, শুধু প্রসাদকে বুঝাবো। প্রসাদ দেখো, তুমি আমাকে জানাবা অঙ্কটা বুঝানোর পরে তুমি বুঝছো কিনা। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান, এটা প্রশ্নে বলা আছে। তাহলে আমাকে বলো পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা আসলে কত। আজকের ক্লাসে শুরুতেই পড়াইছি কিন্তু। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত, আমাকে একটু লিখে দাও প্রসাদ, এবং সবাই লিখে দাও, অসুবিধা নেই, প্রসাদ কিন্তু অবশ্যই লিখবা। আজকের ক্লাসে শুরুতেই পড়াইছি অক্ষরেখা থেকে দূরত্ব, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি বলছিলাম, মডুলাস অফ বিন্দুটার ভুজ। এখানে বিন্দুটার ভুজ হচ্ছে এক্স, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার ভুজ, মডুলাস অফ এক্স। শুধু এক্স যারা লিখতেছো ভুল হচ্ছে কিন্তু, 2.5 ঘন্টা এক্সটেন্ড করছি। ঠিক আছে, ওকে। তাহলে যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স। শুধু এক্স লিখতেছো, সামিয়া লিখছো, রূপম লিখছো, একদমই না ভাইয়া। প্রমা লিখছো, শুধু এক্স লেখা না ভাই, মডুলাস সাইনটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ ভুল হবেই হবে। ঠিক আছে, যে প্রসাদ কিন্তু ঠিকঠাক লিখছে, মডুলাস অফ এক্স, ভেরি গুড। নাইশা ঠিকঠাক লিখছে, মডুলাস সাইনটা দিতেই হবে, মডুলাস দিতেই হবে। তাহলে বলো তো ভাইয়া, এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার ভুজ। আবার বলো, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কি হবে। এটার থেকে 3,2 এর দূরত্ব কি হবে। এই দুইটা বিন্দু দূরত্ব, সূত্র তো শিখছি, রুট ওভার, প্রসাদ বলবা, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। ঠিক আছে, ওকে। এটা কিন্তু পি বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। হ্যাঁ, একজন লিখছো মডুলাস অফ 3, যে হাবিবা লিখছো, হাফসা লিখছো। ভাই দূরত্বটা কিন্তু ওয়াই অক্ষ থেকে না, এই বিন্দুটার দূরত্ব কিন্তু পি বিন্দু থেকে। ওয়াই অক্ষ থেকে কিউ বিন্দু দূরত্ব মডুলাস অফ 3, কিন্তু কিউ বিন্দু দূরত্ব তো আমি ক্যালকুলেশন করতেছি পি বিন্দু থেকে। তাহলে দূরত্ব হচ্ছে এইটা। দেখছো তোমরা কিন্তু শিখছো ঠিকই, লেখছো ঠিকই, কিন্তু ভুল লিখছো। ঠিকই লেখছো কিন্তু ভুল লিখছো। মানে কি, তুমি লেখছো মডুলাস অফ 3, এটা তো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মডুলাস অফ 3, কিন্তু পি বিন্দু থেকে এটার দূরত্ব তো এইটা। ঠিক আছে, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এইটা, আর পি বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে এইটা, এবং এই দুইটা দূরত্ব হচ্ছে সমান। এই দুইটা দূরত্ব সমান প্রশ্নে বলা আছে। তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন মতে এইটা আর এইটা সমান, রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু মডুলাস অফ এক্স। এবার যদি আমরা দুই পাশে বর্গ করি, দুই পাশে বর্গ করলে রুটটা উঠে যাবে, এটা হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, আর এইটা হবে মডুলাস অফ এক্স তার উপরে স্কোয়ার। এখানে লিখবো বর্গ করে। ঠিক আছে, রুটটা উঠে গেল। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার।
আর এইটা হচ্ছে তোমার মডুলাসের উপরে যখন স্কোয়ার থাকে তখন এটা এরকম হয়ে যায়। হ্যাঁ, এই যে আমি লিখে দিই এটা একটু। যখন দেখবা মডুলাস কোনো কিছুর উপরে, ধরো একটা এ, এটার উপরে মডুলাস আছে, তার উপরে স্কোয়ার করা হয়, তখন জিনিসটা সেম হয়ে যায়, ওইটাই হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। তুমি -3 উপরে স্কোয়ার করো আর +3 উপরে স্কোয়ার করো, জিনিসটা তো 3 স্কোয়ারই হবে। হ্যাঁ, মডুলাস অফ -3 উপরে যদি স্কোয়ার করো, মনে করো এটার উপরে যদি স্কোয়ার করো, এটার ভ্যালু হবে 9। তুমি যদি শুধু 3 উপরে স্কোয়ার করো তাহলেও এটার ভ্যালু হবে 9, মানে হচ্ছে 3 স্কোয়ার। এটা হচ্ছে তোমার 3 স্কোয়ার। ঠিক আছে, তো মডুলাসের উপরে স্কোয়ার থাকলে মডুলাসটা উঠে যায়, শুধু এক্স স্কোয়ার হয়। এখন সবকিছুকে তুমি যদি বাই নিয়ে আসো, খেয়াল করো যে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কিন্তু কাটা যাবে। তাহলে আমার কি থাকতেছে, এই ওয়াই স্কোয়ারটাকে আগে লিখলাম, ওয়াই স্কোয়ার -6x -4y +4 ইকুয়ালস টু 0। ওয়াই স্কোয়ার -6x -4y +4 +9 মানে +13 হবে আসলে, +13 ইকুয়ালস টু 0। দেখো তো ভাই, ওয়াই স্কোয়ার -4y -6x +13, আচ্ছা এই -4yটা আগে লেখো তাইলে ওটার সাথে মিল করার জন্য। -4y -6x +13 ইকুয়ালস টু 0। কি বলছিল, প্রমাণ করো যে, তাহলে লিখবা প্রমাণিত বা প্রুফড। দেখাও যে বললে লিখে দিবা দেখায় দিলাম, শর্ট, দেখানো হলো। ঠিক আছে, অর্থ জ্ঞানী কি বলছো ভাইয়া, এখানে তো পজিটিভ আছে কেন না, তাহলে কি লেখা যাবে না? কি পজিটিভ আছে কেন না, আমি তো বুঝলাম না ভাইয়া তোমার কথাটা, কিছুই বুঝলাম না। আমি জাস্ট যেটা তোমাকে শিখাইলাম সেটা হচ্ছে মডুলাসের ভিতরে ধরো একটা সংখ্যা আছে, ধরো এক্স, তার উপরে যখন স্কোয়ার করবা তখন ভ্যালুটা হবে, মডুলাসটা উঠে যাবে, শুধু এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, এটা শিখাইলাম। এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ মাহিনী, এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এইচএসসি তে যখন উঠবা তখন শিখতে ক্লাসই শুরু হবে হয়তো এই সরলরেখা চ্যাপ্টার দিয়ে, মানে এই অধ্যায়ের বেসিক থেকে। ঠিক আছে, সো এই অধ্যায়টা এখন যদি জানা থাকে তাহলে ইন্টারে তোমার জন্য কোপ আপ করাটা একটু হইলেও সহজ হবে। আর এখন যদি অধ্যায়টা না বুঝো তাহলে ইন্টার তোমার জন্য বিভীষিকা। জ্যামিতির 3টা চ্যাপ্টার আছে এইচএসসি তে, সরল রেখা, বৃত্ত, কনিক। ঠিক আছে, তো সরল রেখা পারলে তুমি বৃত্ত পারবা, বৃত্ত বুঝলে কনিক বুঝবা। ঠিক আছে, আর এইটা হচ্ছে সরল রেখার বেসিক। এইটা বেসিকে যদি দুর্বলতা থাকে ভাইয়া, তাহলে কিন্তু ভাইয়া ইন্টারে উঠে খুব সাফার করতে হবে। আর ইন্টারে কিন্তু সময় অনেক কম থাকে, প্রচন্ড কম থাকে। 1.5 বছরের মধ্যে ইন্টার পরীক্ষা শেষ হয়। কলেজের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, প্রথম ক্লাস থেকে শুরু করে ইন্টার পরীক্ষার মধ্যে সময় থাকে মোটামুটি 1.5 বছর। আর 9-10 এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সময় কিন্তু অনেক থাকে। 9-এ 12 মাস মানে 1 বছর, 10-এ 12 মাস, 9-10 মিলে 24 মাস। তারপরে যদি আবার 2 মাস ক্যালকুলেশন করো, ফেব্রুয়ারিতে বা মার্চে যদি পরীক্ষা হয়, তাহলে কি হচ্ছে আরো 26, 27 আর 27 মাসের মতো থাকবে। তোমরা 27 মাস সময় নিয়ে এসএসসি পরীক্ষা হয়তো দিবা, বা 26 মাস সময় নিয়ে এসএসসি পরীক্ষা দিবা। কিন্তু এইচএসসি পরীক্ষা যখন দিবা তখন 18 মাস সময় পাবা, সিলেবাস অনেক বড়। এখন বললে বিশ্বাস করবা না, যখন নিজেরা ফেস করবা তখন বিশ্বাস করবা। অর্থ কি বলছে, কিন্তু ভাই এখানে তো এক্স পজিটিভ, কিন্তু -x, তাহলে কি এক্স স্কোয়ার লিখে যাবে? এক্স পজিটিভ তোমাকে কে বলছে ভাই? এখানে এখানে এক্সটা যে পজিটিভ তোমাকে কে বলছে? এক্স এর ভ্যালু যদি -3 হয় তাহলে এক্স কি পজিটিভ? এখানে তো এক্স এর ভ্যালুই দেওয়া নাই, তুমি কিভাবে বুঝলা এক্স পজিটিভ? এক্স এর ভ্যালু তো -7ও হইতে পারে, এক্স এর ভ্যালু তো -7ও হইতে পারে। এক্স পজিটিভ তোমাকে কে বলছে? আমি তো বুঝলাম না। এখানে এক্স কোথায় লেখা আছে যে এক্স পজিটিভ? এক্স তো নেগেটিভও হইতে পারে, তাই না? মনে করো একটা সংখ্যা এন, এন কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো তো, একটা সংখ্যা এন, এন কি পজিটিভ না নেগেটিভ? দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। এন এর ভ্যালু কত জিজ্ঞেস করতে হবে, ভাই এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 10, তাহলে এন পজিটিভ। এন এর ভ্যালু -1, তাহলে এন নেগেটিভ। ঠিক আছে, ওকে ফাইন। আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে এমসিকিউ, একটা পোল। দেখি এই পোলটা তোমরা কেমন পারো। যারা চালাক তারা মুখে মুখে পেরে যাবা, যারা আমার মতো তারা একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস, মানে হচ্ছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজটার পরিসীমা কত? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক,
এই বাহুটার দৈর্ঘ্য বের করবা, এই দুইটার দৈর্ঘ্য বের দূরত্ব বের করবা, এই দুইটা দূরত্ব বের করবা, এই দুইটা দূরত্ব বের করবা, তারপর সবগুলো দূরত্ব যোগ করবা। ঠিক আছে? সো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। ত্রিভুজটার কি বের করতে হবে? ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে হচ্ছে বাহু 3টার দৈর্ঘ্যের যোগফল বের করতে হবে। বাহু 3টার দৈর্ঘ্যের যোগফল বের করতে হবে। ঠিক আছে? আমি যদি ছবিটা এঁকে দিই তোমাদের ভিজুয়ালাইজ করার সুবিধার জন্য, হ্যাঁ, এই জিনিসগুলো ছবি আঁকলে না ভাই অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। স্টুডেন্টরা না কি করে জানো, শুধু ম্যাথ করার দিকে ফোকাস করে যে ম্যাথটা পারলাম কিনা। ভাই ম্যাথ পারা আসলে মূল কথা না, তুমি ম্যাথের ভিতরে ঢুকতে পারছো কিনা, ম্যাথটা ভিজুয়ালাইজ করতে পারছো কিনা, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? সো ম্যাথ পারার মধ্যে যতটা না সার্থকতা, ম্যাথটা ফিল করার মধ্যে এর চেয়ে অনেক বেশি সার্থকতা আছে। সো ম্যাথে ভালো করতে গেলে, ম্যাথকে ভালোবাসতে গেলে ম্যাথকে তোমার ফিল করতে হবে। আর ফিল করতে গেলে চিত্র লাগবে। চিত্র আঁকার জন্য যে খাতা কলম লাগবে তা না। হ্যাঁ, তোমরা অনেকেই আসো, স্মার্ট ছেলেপেলে আসো যারা যারা চোখ বন্ধ করে চিত্রটা দেখে ফেলতে পারো। যেমন এইটা 0,4, এটার ভুজ 0 কোটি 4, তাহলে বিন্দুটা কোথায় হবে? বিন্দুটা হচ্ছে ভুজ 0 কোটি 4, এই যে এইটা হবে, ওয়াই অক্ষের উপরে হবে। এই বিন্দুটা হচ্ছে 0,4 বিন্দু। এটা হচ্ছে 0,0 বিন্দু, তার মানে এটা হচ্ছে মূল বিন্দু 0,0 বিন্দু। আর একটা বিন্দু হচ্ছে 3,0, তাহলে মূল বিন্দু থেকে 3 ঘর ডানে, 0 ঘর উপরে, এটা হচ্ছে